520 কত নাম্বার রিকোয়ারমেন্ট বলো? এখানে 6টা রিকোয়ারমেন্ট ছিল, তাই তো? 6 নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। এখানে এই ধরনের একটা প্রবলেম তো এখানে ছিল তোমার। প্রথমে তো দেখতে হবে যে রেফার টু দ্য ডেটা ইন 5 অ্যাবাভ, 5 নাম্বার ছিল যেটা, যে দ্য কোম্পানি ইজ ডিসকাসিং দ্য কনস্ট্রাকশন অফ এ নিউ automated manufacturing plant. The new plant would slash variable cost per ball by 40%. তার মানে অরিজিনাল কস্ট থেকে 40% তোমার কস্ট কমে যাবে, আর ফিক্স কস্ট বাড়াবে ডাবল। তার মানে নতুন ফিক্স কস্ট হবে হচ্ছে তোমার যে 4,20,000, আর ভেরিয়েবল কস্ট ছিল তোমার 15 টাকা করে, তাই না? 15 টাকাটা তোমার যদি 40% কমে, তাহলে 15 দিয়ে 4 15 60, মানে 6 টাকা কমে যাবে। 9 টাকা হবে নতুন কস্ট স্ট্রাকচার অনুযায়ী ভেরিয়েবল কস্ট, আর 4,20,000 হবে হচ্ছে তোমার ফিক্স কস্ট। এই হচ্ছে নতুন কস্ট স্ট্রাকচার। এখন তোমাকে বলছে, ইফ দ্য নিউ প্ল্যান্ট ইজ বিল্ড, হাউ মেনি বলস will have to be sold next year to earn the same net operating income 90,000 at last year? এটা তো তোমরা করছো, তাই না? হ্যাঁ, আবার বিতে বলা হয়েছে যে দুইটাকে তোমার তখন পাশাপাশি রাখতে হবে, দুইটাকে পাশাপাশি রেখে তোমাকে ক্যালকুলেট করে দেখাইতে হবে যে আসলে ম্যানেজমেন্ট কি করবে। এখন তুমি যদি দেখো যে এই আলটিমেটলি বিফোর অটোমেশন তার অবস্থাটা কি ছিল, দেন আফটার অটোমেশন অবস্থাটা কি আছে। যদি বিফোর এন্ড আফটার অটোমেশনে দেখা যায় যে অটোমেশন করার ফলে তোমার বেড়ে যাচ্ছে, তোমার প্রফিটটা বেড়ে যাচ্ছে, অপারেটিং লিভারেজটা বেড়ে যাচ্ছে, অথবা তোমার মার্জিন অফ সেফটিটা মানে কমে যাচ্ছে, হ্যাঁ, তো এই বিষয়গুলো যখন হয় তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা বেটার কোনটা ওর্স। ঠিক আছে, দুটাকে পাশাপাশি রাখতে হবে। তাহলে তোমাকে টপ ম্যানেজমেন্টকে সাজেস্ট করার আগে তোমাকে দেখতে হবে যে নিউ প্ল্যানটা তুমি করলে কি বেনিফিট পাচ্ছ, আর ওল্ডে তোমার কি ছিল। দুইটাকে পাশাপাশি রেখে যদি দেখো যে তোমার পরবর্তী যে নতুন ব্যবস্থা নিছো তাতে তোমার ব্রেক ইভেনটা কমে গেছে, অথবা তোমার মার্জিন অফ সেফটিটা কমে গেছে, অথবা তোমার প্রফিটটা বেড়ে গেছে, তখন কিন্তু তুমি সাজেস্ট করবে যে আমরা উই শুড গো ফর দা নিউ প্ল্যান, আদারওয়াইজ আমরা ওই পুরোনোটাতে থাকবো। দুইটা সিদ্ধান্তের জন্য তোমার দুইটা রেজাল্টকে পাশাপাশি নিয়ে বসতে হবে। বুঝতে পারছো? কারণ নিউ সিস্টেম তো তুমি, নিউ সিস্টেমে দুটা জিনিস চেঞ্জ হবে, ভেরিয়েবল কস্টটা কমে যাবে, ফিক্সড কস্টটা বেড়ে যাবে। আর পুরোনো সিস্টেমে যা ছিল তাই থাকবে। এখন দুইটাকে একসাথে নিয়ে ওই স্ট্রাকচারের মধ্যে ফেলবা, ফেলে দেখবা এই সেলস লেভেলে কোনটার অবস্থা কি। তাহলে ওই সেলস লেভেলে যদি দেখো যে নতুনটায় প্রফিট বেড়ে গেছে, তাহলে নতুনটা যাবা। আর যদি দেখো যে পুরোনোটাতে ওই স্ট্রাকচারে প্রফিট বেশি, মানে ফিক্সড ভেরিয়েবল কস্ট রেশিও চেঞ্জে, তাহলে তোমার যেটা প্রফিটেবল হবে সেটার দিকে তুমি যাবা। স্যার আমি লেভারেজ দিয়ে হচ্ছে দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, ওইটা হবে না? হবে। লেভারেজ যদি তোমার বেশি থাকে তাহলে প্রত্যেক মার্জিনাল সেলস এর সাথে সাথে তোমার অটোমেটিক্যালি তোমার অপারেটিং ইনকামটাও বাড়বে, সেটা দিয়ে হতে পারে, জি সমস্যা তো স্যার, কিছু নেই। আগে ছিল হচ্ছে 3.33 আর আমার শেষে হচ্ছে 7। ও হ্যাঁ, কারণে আমি এইটা বলেছি যে যেহেতু এইটা বেড়ে গেছে ওর জন্য এটা ভালো। সেটা তুমি লিখছো যেরকম, পাশাপাশি আবার কিন্তু তোমার কিছু কিছু জায়গায় তোমাকে কিছু এক্সেপশনাল কমেন্টও দিতে হয়। এক্সেপশনাল কমেন্ট বলতে ধরো লেভারেজটা বেশি আছে কখন এফেক্টিভ হবে, যদি তুমি এডিশনাল সেল করতে পারো তাইলে, তাই না? এখন মার্কেট যদি তোমার ফিক্স থাকে, তুমি চাইলেই তো একটা প্রোডাক্টকে তুমি বেশি সেল করতে পারো না, তাই না? ক্যালকুলেশন তোমার ফিগারে দেখালো এত ইউনিট তুমি সেল করতে পারবা, বাট মার্কেট শেয়ার যদি ভাগ করা থাকে যে এই কনজিউমার এই ব্র্যান্ডের প্রোডাক্ট খায়, এই কনজিউমার এই ব্র্যান্ডের প্রোডাক্ট খায়, তাহলে কিন্তু তুমি যত ইনসেন্টিভ দাও না কেন তারা কিন্তু খুব সহজে কিন্তু সুইচ করে না, যার পছন্দের জায়গাটা যেটা। ঠিক আছে, জি স্যার। তো ওগুলোকে লিমিটেশনের মধ্যে লিখবা যে ইফ উই ক্যান ইনক্রিজ দ্য সেলস, দেন নিউ প্ল্যান ইনস্টলেশন ক্যান increase profit by 7 times compared to previous 3.30 times. ঠিক আছে, তার মানে একটা কম্পারেটিভ কথা লিখে রাখবা যে if sales is increased then we should go for the new plant. ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টারটা মোটামুটি তোমরা বুঝতে পারছো, তাই তো? জি আর স্যার। কারো কোনো সমস্যা কি আছে এই চ্যাপ্টারটায়? স্যার আমার একদম স্যার শেষে একটা স্যার কমেন্টের একটা কোশ্চেন ছিল যে স্যার বলো। ওই যে প্রায়োরিটির ব্যাপারটা একটা স্যার, ওইটা আমাকে একটু মানে আমি বুঝতে পারছি হালকা, একটু আরেকবার রিভিউ করলে ভালো মানে হয় স্যার। কোন প্রায়োরিটি বলো, প্রায়োরিটি কোনটা? মানে তুমি পুরোনো নতুন কোনটাকে প্রায়োরিটি দিবা এটা? জি স্যার, জি স্যার, মানে ম্যানেজারের কমিটি, মানে স্যার কোনটা ম্যানেজমেন্ট কমিটি কোনটাকে প্রায়োরিটি দিবে আর কি দিবে না সেটা কথা একটু বলছেন স্যার, একটু বুঝিয়ে দিলে এখন ভালো। তোমার তোমার এইখানে সেলস কত ছিল? তোমার এই যে এখানে 30,000 বল কি সেল, বল সেল কত? 30,000 না?
জি জি স্যার। স্যার 30,000 যদি তোমার সেলস হয়, 30,000 সেলস কে তুমি দুইটাকে পাশাপাশি পিকচারে রাখবা যে 30,000 সেলস যখন আমরা করব পুরনো কস্ট স্ট্রাকচারে, দ্যাট ইজ 15 টাকা আর 2,10,000, ভেরিয়েবল হচ্ছে 15, 2,10,000 হচ্ছে ফিক্সড। আর নতুন স্ট্রাকচারে ভেরিয়েবল হচ্ছে তোমার 9 আর ফিক্সড হচ্ছে 4,20,000। এই দুটাকে পাশাপাশি রেখে সেলস লেভেল সেম রেখে অন্যান্য জিনিস কনস্ট্যান্ট রেখে তুমি একটা ক্যালকুলেট করবা, করে তুমি এটা থেকে অপারেটিং লিভারেজ বের করবা, চাইলে মার্জিন অফ সেফটি বের করতে পারো, বিভিন্ন ইন্ডিকেটর বের করবা, বের করে তখন তুমি তোমার কাছে সব দিক থেকে যেটাকে ভালো মনে হবে সেটাকে তুমি একসেপ্ট করার জন্য প্রপোজালটা দিবা। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, স্যার ওই পার্টে আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার ওইখানে আমার এরকম আসছে যে স্যার, যে নতুন প্ল্যান বিল করলে ব্রেক ইভেনটা কমে যায়, কিন্তু 30,000 বল্ক সেল করলে প্রফিটও কমে যায়। সো আচ্ছা, স্যার এই কেসে কোনটা ভালো হবে, ব্রেক ইভেন এখন ধরো হাইলাইট করে না? প্রফিটটা যদি কমে যায়, আলটিমেটলি প্রফিট কমে যাওয়াটা আসলে কোম্পানির জন্য ভালো না। হ্যাঁ, জি স্যার। আর ব্রেক ইভেনটা কমে গেলে তোমার চ্যালেঞ্জটা কমে যায় যে অল্প আমি এটা ইয়া করলে আমি অ্যাচিভ করতে পারবো। সো প্রফিটকে ফোকাস করলে তুমি বলবা না, প্রফিট ফোকাস করতে গেলে বলবা যে না, আগেরটাই ভালো ছিল। কিন্তু বুঝতে পারছো? সেক্ষেত্রে কি প্রফিটে ফোকাস করবো হ্যাঁ ব্রেক হ্যাঁ ইভেন হ্যাঁ। থেকে? এখন হচ্ছে কি, এটার নাম হচ্ছে ম্যানেজারাল অ্যাকাউন্টিং। ম্যানেজার অ্যাকাউন্টিং এর মানে কিন্তু কোনো কনক্রিট অ্যাকাউন্টিং ফিগার জেনারেট করে একজন যে রেজাল্ট দিবে সেটাই না, তুমি তোমার লজিক দিয়ে যেটাকে বুঝাতে পারবা সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট একসেপ্ট করবে। তার মানে এখানে ফিগারটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারপ্রিটেশন, তুমি কোন লজিক এটা এক্সপ্লেন করছো। তুমি যদি বলো যে আগের ব্রেক ইভেন, তার মানে তোমার যদি মার্কেটে নতুন করে তুমি ঢোকো, মার্কেটে নতুন করে ঢোকার সাথে সাথে তুমি যদি ব্রেক ইভেন অ্যাচিভ করতে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার নতুন কোম্পানির জন্য এটা ভালো হবে যেখানে তোমার ব্রেক ইভেন টার্গেটটা কম। ঠিক আছে? আর যদি এক্সিস্টিং প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু ব্রেক ইভেনটা ম্যাটার করে না, সেক্ষেত্রে প্রফিটটা তোমার কাছে ম্যাটার করে। সো তুমি তোমার যে কোনো অ্যাজাম্পশন ধরে এক্সপ্লেন করবা, তুমি এক্সপ্লেন করার সময় তোমাকে একটা জিনিস ধরে নিতে হবে, তুমি যেটা ধরবা সেই অনুযায়ী তোমার কনক্লুশনটা আসবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন কি আছে তোমাদের? না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। তোমাদের ক্লাস কয় তারিখ পর্যন্ত নিতে বলছে? মার্চ 11। গুড, ভেরি গুড, অনেক টাইম আছে। এখন তোমাদের যেগুলো বলছি এগুলো কি বুঝতে পারছো? ওকে, গুড। কারণ ধরো ম্যাথমেটিক্যাল কোর্স গুলো বোর্ডে না আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, তো এই জন্য আসলে বলছিলাম যে বোঝার ক্ষেত্রে তোমার কি অবস্থা হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আজকে করব তোমার বাজেট। বাজেটের নাম শুনেছো? না, দেখাচ্ছি না, দেখা দিলে তো দেখবা। বাজেটটা কি আসলে, বাজেট সম্পর্কে তোমার ধারণা কি? হোয়াট ইজ বাজেট? বাজেট বলতে স্যার হচ্ছে আমরা যেটা সেল দিই সেটা বোঝায় মনে হয়। বোঝায়। আর অন্য কিছু কেউ বলবা? স্যার একটা নির্দিষ্ট টাইমে স্যার কি পরিমাণ খরচ করব বা এরকম টাইপের কিছু কি স্যার? আচ্ছা, এটা তো তুমি বললা একটা, আর কোনো কিছু? তো প্রাইস নির্ধারণ করা। প্রাইস নির্ধারণ করা। আর এটাই তোমাদের মোটামুটি ধারণা? অ্যাকচুয়ালি বাজেট হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানের বাজেটের সাথে ব্যক্তির বাজেটের পার্থক্য আছে, আবার একটা ব্যক্তির বাজেটের সাথে গভর্নমেন্টের বাজেটের পার্থক্য আছে। বাজেট জিনিসটাই হচ্ছে তোমার একটা, এক কথায় বাজেটকে বলা হয় যে নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ প্ল্যান। তোমার প্ল্যানকে যখন তুমি সংখ্যায় প্রকাশ করো সেটাকেই বলা হয় হচ্ছে বাজেট। কারণ ধরো তুমি, তোমাকে যদি প্রতিষ্ঠান বলে, যেমন তোমরা ধরো একটা স্টাডি ট্যুরে যাবা, ফ্রেন্ডরা মিলে বুদ্ধি করলা স্টাডি ট্যুরে যাবা, তখন সবার আগে কিন্তু তোমাদেরকে প্ল্যান করতে হবে যে তোমাদের কন্ট্রিবিউশন কত তুলবা। তো কন্ট্রিবিউশন কত তোলার আগে দেখতে হবে তোমরা কোন ভ্যানুতে যাবা, কি ধরনের খাবার তোমরা খাবা, এবং ওখানে টি শার্টটা কি ধরনের হবে, বা গিফট আইটেম থাকবে কি থাকবে, রেফেল থাকবে কিনা। এইভাবে কিন্তু তোমরা সার্বিকভাবে বিশ্লেষণ করবে। তাহলে তোমাকে প্রথম দেখতে হবে সম্ভাব্য আয় কি, ব্যয় কি, সারপ্লাস কি, যদি ঘাটতি থাকে
সেই ঘাটতিটা আমি কোত্থেকে ম্যানেজ করবো? এটা কি স্পন্সর পাবো, না ডিপার্টমেন্ট দিবে, না আমরা নিজেদেরই দিতে হবে? এই বিভিন্ন ধরনের বিষয়গুলো। তাহলে তোমরা যখন কথাগুলো এমনি বলছিলা তখন কিন্তু ব্যাপারটা ছিল তোমার একটা নর্মাল প্ল্যান, আর এটাকে যখন তুমি ফিগার দিবা সাথে, যেমন খাবারের দাম এত করে, বাস ভাড়া এত, স্পটের চার্জ এত, এটা এত, যখন ফিগারটা তুমি বসাই দিবা তখনই সেটা হয়ে যাবে বাজেট। তাহলে এই জন্য এটাকে বলা হয় নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ প্ল্যান ইজ নোন অ্যাজ বাজেট। আমরা যখনই আমাদের যে প্ল্যানটা থাকে সেটাকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করে ফেলি তখন সেটাকে আমরা বলি বাজেট। তাহলে বাজেট যখন আমরা করছি, এখানে কত ধরনের বাজেট হয়, একটা প্রতিষ্ঠানে কি কি বাজেট আছে সবকিছু নিয়ে আর এই চ্যাপ্টারটা, এবং এখানে আমরা দেখবো অনেক ধরনের বাজেট। এই সবগুলো বাজেটের কম্বিনেশনকে একসাথে বলে মাস্টার বাজেট। মাস্টার বাজেট হচ্ছে একসাথে 10টা 11টা বাজেটের কম্বিনেশন। একটা প্রতিষ্ঠানের মানে যিনি প্রধান অর্থ কর্মকর্তা, যেটাকে বলে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অথবা ফাইন্যান্স ডিরেক্টর, এক এক জায়গায় এক এক ডেজিগনেশন থাকে, তারা হচ্ছে মেইনলি একটা প্রতিষ্ঠানের তোমার ওই মাস্টার বাজেটটা প্রডিউস করে। তাহলে আমরা এখানে এই বাজেট গুলোকে তৈরি করা শিখবো, এই চ্যাপ্টারটা মেইনলি। তাহলে আমরা প্রথমে থিওরিটিক্যালি একটু জানার চেষ্টা করব কি কি করব, তারপর আমরা ম্যাথমেটিক্যালি ব্যাপারগুলো করব এবং অঙ্ক করে মোটামুটি আমরা পুরো পিকচারটাকে একসাথে জানার চেষ্টা করবো। চ্যাপ্টার 8 হচ্ছে বইয়ের হচ্ছে চ্যাপ্টার 8। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এখানে লেখা আছে a budget is a detailed plan for the future that is usually expressed in the formal quantitative terms. Individuals sometimes create household budget that balance their income and expenditure for food, clothing, housing, and so on, while providing for some savings. Once the budget is established, actual spending is compared to the budget to make sure the plan is being followed. Companies use budget in a similar way, although the amount of work and underlying detail for a far exceed a পার্সোনাল বাজেট। তোমার পার্সোনাল বাজেটের সাথে প্রতিষ্ঠানের বাজেটের মধ্যে বিশাল চেঞ্জ, আর গভর্নমেন্টের বাজেটের তো আরো চেঞ্জ। এখন বলো তো, ব্যক্তি বাজেট আর সরকার বাজেট এই দুটার মধ্যে প্রধান পার্থক্যটা কি? ব্যক্তির বাজেট এবং গভর্নমেন্টের বাজেট এই দুটার মধ্যে প্রধান পার্থক্যটা কি? ব্যক্তিটা হচ্ছে তার নিজস্ব জিনিস নিয়ে স্যার ডিল করে, আর সরকার কর্তৃক হচ্ছে স্যার অনেক ব্রড কিছু নিয়ে হয়তো। এটা তো খুব জেনারেল হয়ে গেল, মানে বেসিক পার্থক্য ইন টার্মস অফ বাজেট ফিলোসফি বা বাজেট ইমপ্লিমেন্ট করতে গেলে মানে কোন ধরনের পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট? স্যার একটা হচ্ছে মানে হস্তগত, আর একটা হচ্ছে মানে পরাধীন। আচ্ছা, মানে চাইলেই হচ্ছে আমি নিজের বাজেট তৈরি করে বাজার থেকে মার্কেট করে নিয়ে আসতে পারি, কিন্তু যখন সরকারি হয় তখন ওটা হচ্ছে বিল পাস করে পরের কাছ থেকে অনুমোদন নিয়ে তারপর ওটা পাস করতে হয়। আচ্ছা। আর আসল পয়েন্টে তোমরা বলছো না, ব্যক্তি বাজেটের সময় সবার আগে তুমি চিন্তা করো তোমার আয় কত, আর সরকার বাজেট করার সময় সবার আগে চিন্তা করে তার ব্যয় কত। গভর্নমেন্ট ফার্স্টে কত টাকা এই বছরের খরচ আছে এটা ঠিক করে, খরচের কোন খাতগুলোকে প্রায়োরিটি দিবে সেটা ঠিক করে, তারপর কিভাবে ট্যাক্স আদায় করে সেই টাকাটা মানে সংগ্রহ করবে, নাকি বন্ড ছাড়বে, নাকি ব্যাংক থেকে বড় করবে, না ডোনারের কাছ থেকে ধার নিবে, এটা হচ্ছে পরে করে। সবার আগে খরচ কত সেটা ঠিক করে। কিন্তু ব্যক্তি কি করে, সবার আগে দেখে তুমি ধরো টিউশনির ইনকাম বাবার কাছ থেকে নিলা, মার কাছ থেকে নিলা, বা কোনো কোনো ফর্মে নিলা, মোট কত টাকা আমি পাবো, তারপর সেই টাকাটাকে তুমি কিভাবে ইউজ করবা। তাহলে ব্যক্তি আর গভর্নমেন্ট বাজেটের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে গভর্নমেন্ট প্রথমে ঠিক করে খরচ, আর ব্যক্তি প্রথমে ঠিক করে তার আয়। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রধান পার্থক্য। বাকি যে কথাগুলো বললো ঠিক আছে ওগুলা, বাট প্রধান পার্থক্যের জায়গাটা হচ্ছে এখানটায়। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো এখানে অ্যাডভান্টেজেস অফ বাজেটিং, বাজেটের কি কি ধরনের সুবিধা আছে এগুলো দেওয়া আছে। এই যে একটা পিকচার খেয়াল করো, দেখতে পাচ্ছ? জি
এই টোটাল বাজেটে একটা প্রতিষ্ঠান করে, যেটাকে একসাথে বলা হয় মাস্টার বাজেট। মাস্টার বাজেট কর্নারে দেখো লেখা আছে দ্য মাস্টার বাজেট ইন্টার রিলেশনশিপ। এটা পুরোটা ভালো করে দেখে দেখো তো কিছু বুঝো কিনা। বাজেট ব্যালেন্স শিট বলতে কি বোঝাচ্ছে? বাজেটেড ব্যালেন্স শিট এন্ড বাজেটেড ইনকাম স্টেটমেন্ট, এগুলো হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ব্যাপার। মানে তোমার একটা অ্যাসেটের, একটা কোম্পানির অ্যাসেট কত, লাইবিলিটি কত, ইকুইটি কত, ওই যে ইকুয়েশন পড়ছিলাম, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ইকুইটি, জি স্যার। ওই জিনিসটা এক্সপ্লেন করা হয় বাজেটের ব্যালেন্স শিটের মাধ্যমে। আর ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে একটা কোম্পানির একটা নির্ধারিত হিসাব, বছরে কি পরিমাণ লাভ ক্ষতি হবে। ওই যে 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নাম পড়ছিল না তোমরা, সেগুলো। ক্যাশ ব্যালেন্স হচ্ছে নগদ কিভাবে টাকা কোত্থেকে আসবে, কোথায় টাকা আসবে সেটা। সবাইকে একটা প্রতিষ্ঠান যখন সেলস করতে চায় তখন সে সেলস বাজেট করে, মানে তার সম্ভাব্য সেলস কত হতে পারে। এই সেলস বাজেট করার সাথে সাথে তাকে চিন্তা করতে হয়, সে যদি প্রডিউসার হয় তাহলে প্রোডাকশন করবে, আর যদি প্রডিউসার না হয় সে কি করবে, কিনে আনবে। ম্যানুফ্যাকচারার হলে সে ম্যানুফ্যাকচার করবে, ম্যানুফ্যাকচার না হলে মার্চেন্ডাইজার, মানে পণ্য কিনে এনে বেচবে, পাইকারি বাজার থেকে কিনে এনে খুচরা বাজারে বেচবে। আর যদি সে উৎপাদন করে, উৎপাদন করলে সবার আগে দেখবে যে তার হাতে গত বছরের উৎপাদিত পণ্য কতটুকু আছে আনসোল্ড, যেটাকে বলা হয় এন্ডিং ইনভেন্টরি। তারপর এবার উৎপাদন করতে তার কত টাকা ম্যাটেরিয়াল লাগবে, কত টাকা লেবার লাগবে, কত টাকার ওভারহেড লাগবে। এই তিনটে হচ্ছে উৎপাদনের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্যারালাল। আগে ইনভেন্টরি চেক করবে কতটুকু আছে, ধরো তোমার কাছে 100 ইউনিট আছে, তোমার মার্কেট ডিমান্ড 600 ইউনিট, তাহলে 100 ইউনিট ক্লোজিং এ রয়ে গেছে, তোমাকে উৎপাদন করতে হবে আর রিমেইনিং 500 ইউনিট। হ্যাঁ, আবার বিক্রি করার পরে কিছু আনসোল্ড থাকবে, সেটা আবার নিয়ে এই বছরের ক্লোজিং ইনভেন্টরি মানে পরের বছরের ওপেনিং ইনভেন্টরি। তাহলে এইভাবে প্রত্যেকটা বাজেট তোমাকে যা করবা সবগুলোর সাথে কিন্তু নগদ টাকা সম্পৃক্ততা আছে। নগদ টাকা আসবে কিভাবে, যাবে কিভাবে, এটাকে বলছে ক্যাশ বাজেট। এবং সব বাজেট করার পরে আমরা দেখি যে আমার আসলে কত সম্ভাব্য লাভ ব্যবসায়, আমার এটার মধ্যে অ্যাসেট লায়াবিলিটি আছে, এবং টোটাল এই সবগুলোকে একসাথে বলা হয় মাস্টার বাজেট। তাহলে কটা বাজেট এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা বাজেটকে একসাথে বলা হয় মাস্টার বাজেট। তাহলে কি তোমরা বুঝতে পারছো একটা প্রতিষ্ঠান কতগুলো বাজেট করে? প্রথমে দেখে সে তার কত টাকা বিক্রয় হবে, তো সে বিক্রয়টার জন্য প্রথমে তাকে দেখে যে আমি যে বিক্রয় করবো আমি তো উৎপাদন করতে হবে, তাহলে উৎপাদন করলে কত টাকা কাঁচামাল লাগবে, কত টাকা লেবার লাগবে, কত টাকা ম্যানুফ্যাকচারিং ওভারহেড লাগবে, আর আমার ইনভেন্টরিতে কি আছে, এই সবগুলো তোমার রিলেটেড উইথ দ্য সেলস। আবার সেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ আছে, সেগুলো আমাকে বেয়ার করতে হবে। সব জায়গায় দরকার হচ্ছে আমার নগদ টাকা, তারপরে আমার কি পরিমাণ লাভ হবে অথবা আমার হাতে কি পরিমাণ অ্যাসেট লায়াবিলিটি থাকবে, এই পুরো পিকচারটাকে একসাথে বলা হচ্ছে মাস্টার বাজেট। এটা একটা প্রতিষ্ঠান সারা বছরে করে থাকে। এখানে আর কি এই বাজেটগুলো সংক্ষিপ্ত একটু ডেসক্রিপশন দেওয়া আছে। এ সেলস বাজেট ইনক্লুডিং এ শিডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। তুমি যে সেলস করবা, কত টাকা কালেক্ট হলো, কত টাকা আনকালেক্টেবল থাকলো, কিভাবে হলো, এই যার সার্বিক বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেলস বাজেট। প্রোডাকশন বাজেট আবার ব্র্যাকেট লিখছে মার্চেন্ডাইজার পারচেজ বাজেট উড বি ইউজড ইন এ মার্চেন্ডাইজিং কোম্পানি। তার মানে যারা উৎপাদক তাদেরকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর যারা হচ্ছে তোমার পাইকারি কিনে খুচরা বিক্রি করে তাদেরকে বলে মার্চেন্ডাইজার, মানে পণ্য কিনে বেচা। তাহলে যদি প্রোডাকশন বাজেট মিন করে তাহলে তারা হচ্ছে ম্যানুফ্যাকচারার, আর যদি প্রোডাকশন বাজেটের কথা না বলে
তাহলে হচ্ছে তারা মার্চেন্ডাইজার, তার মানে পাইকারি মূল্যে পণ্য কিনে খুচরা মূল্যে পণ্য বিক্রি করা। যদি সে মার্চেন্ডাইজার না হয়ে ম্যানুফ্যাকচারার হয়, তাহলে তাকে কি করতে হবে, ম্যাটেরিয়াল কত লাগবে এটা বাজেট করতে হবে, লেবার কত লাগবে সেটা বাজেট করতে হবে, এবং এগুলোকে কিভাবে তুমি আলটিমেটলি সেটেল করবা ওভারহেড সহ। তাহলে এই পিকচার গুলো তোমার হচ্ছে ম্যাটেরিয়াল বাজেটে আসে। লেবার বাজেট হচ্ছে কত টাকা লেবার লাগবে, ওভারহেড বাজেট হচ্ছে তোমাকে কি পরিমাণ ওভারহেড এর সাথে কানেক্টেড। তাহলে এই তিনটাই কিন্তু কানেক্টেড উইথ ইওর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মানে প্রোডাকশন বাজেট। এখন এরপর এন্ডিং ফিনিশ গুডস, যতটুকু তোমার গুডস সোল্ড হয়ে গেল সেটা তো সোল্ড, যেটা আনসোল্ড সেটাকে বলা হয় এন্ডিং ফিনিশ গুডস। এবং সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট আছে, ক্যাশ বাজেট আছে, বাজেটের ইনকাম স্টেটমেন্ট আছে, বাজেটের ব্যালেন্স শিট আছে। এই টোটাল 10টার কম্বিনেশনকে একসাথে বলা হয় তোমার মাস্টার বাজেট। দেখো বাজেট গুলো দেখতে এরকম, এটা হচ্ছে একটা সেলস বাজেট, এটা হচ্ছে প্রোডাকশন বাজেট, এটা হচ্ছে ম্যাটেরিয়াল বাজেট, লেবার বাজেট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট, ফিনিশ গুডস ইনভেন্টরি বাজেট, এটা হচ্ছে তোমার একটা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বাজেট, এটা হচ্ছে তোমাদের ক্যাশ বাজেট, বাজেটের ব্যালেন্স শিট, বাজেটের ইনকাম স্টেটমেন্ট। এই পুরো পিকচারটা একসাথে হচ্ছে, এবং এই যে একটা অঙ্ক দেখছো এটার নামে হচ্ছে একদম পুরো তোমার, এখানে একটা মাস্টার বাজেট দেওয়া আছে, বিশাল সাইজের অঙ্ক, প্রবলেমই 2 পৃষ্ঠা। ধরো এই যে একটা প্রবলেম দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবা প্রবলেমটা কত বড়। তো যে এখান থেকে প্রবলেম শুরু, ধরো এই যে কমপ্লিট দ্য মাস্টার বাজেট, এখান থেকে প্রবলেম শুরু, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা প্রায় 3 পৃষ্ঠার মতো শুধু প্রবলেমই। এখানে সবগুলো বাজেট একসাথে করার সুযোগ আছে। তো তোমাদের প্রথমে আমি একটা ক্যাশ বাজেট করাবো, তারপর তোমাদের একটা বাজেটের ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করাবো, তারপর তোমাদের একটা মাস্টার বাজেট করাবো, তাহলে বাজেট চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তোমাদের কাজ হচ্ছে প্রথমত এই চ্যাপ্টারটা নিজের মতো করে বোঝার চেষ্টা করে সাইডে নোট লিখে রাখা, কোন বিষয়টা বুঝো নাই, একটু নিজে আইডিয়া জেনারেট করো। দেন আমি আগামী ক্লাসে তোমাদের এই বিষয়গুলোকে নিয়ে ডিটেইল কথা বলবো, এবং তোমাদের কোন জায়গায় সমস্যা আছে সেটা বোঝার চেষ্টা করব, তারপর আমি প্রবলেমে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, তোমরা তাহলে এই চ্যাপ্টারটা একটু নিজেরা পড়ার চেষ্টা করো, প্রথমে যতটুকু বোঝো, যে যে পয়েন্টগুলো বুঝো না তোমরা একটু নোট করে রাখবা, অবশ্যই আমাকে বলবা যে কোনটা পড়ে কি বুঝো নাই, তারপর আমি তোমার ম্যাথমেটিক্যাল জায়গাগুলোতে যাব। ম্যাথে গেলে অনেক সহজ হয়ে যাবে বুঝতে ব্যাপারগুলো, কারণ থিওরিটিক্যালি অনেক টার্মস বুঝতে একটু কষ্ট হয়, বাট ম্যাথ যখন করবা তখন দেখবে অনেক ইজি। ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক লাস্ট আছে। ক্লাসের রেকর্ডটা স্যার পাইনি। ও আচ্ছা, দিয়ে দিব না, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। হ্যাঁ, আজকেরটা কোনো রেকর্ড করিনি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।